আজকে আমরা ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রসায়ন বিভাগের দ্বিতীয় যে চ্যাপ্টার, এর আগে আমরা করেছি পর্যায় সারণী, এবার তার দ্বিতীয় চ্যাপ্টার রসায়ন বিভাগের রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং নিয়ে আলোচনা করব। দেখো, কেমিক্যাল বন্ডিং নিয়ে আলোচনা করার আগে সবার আগে পরমাণুর স্থায়িত্ব নিয়ে কথা বলতে হবে। তো তোমরা এর আগে ক্লাস 9-এ পরমাণুর ইলেকট্রন বিন্যাস পড়েছ। পরমাণুর ইলেকট্রন বিন্যাসে আমরা একটা জিনিস বলেছিলাম, দেখবে যে সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, এরকম একটা কথা বলেছিলাম। এবং সাথে এই কথাটাও বলেছিলাম যে সর্ববহিস্থ কক্ষে যদি 8টি ইলেকট্রন থাকে তবে সেই পরমাণুটি খুব সুস্থিত হয়, ফলে সেই পরমাণুটি কারোর সাথে সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? কেন সুস্থিত, কেন সে সাম্যে থাকে? কারণ তার 8টি পূর্ণ থাকে সর্ববহিস্থ কক্ষে। এবার তার ফলে নিষ্ক্রিয় যে মৌলগুলি আছে সেগুলো কি তুলনায় সবচেয়ে বেশি সুস্থিত, তার কারণ তাদের সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। কিন্তু সাধারণ ক্ষেত্রে বেশিরভাগ পরমাণুগুলোই সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে না। 8টি অবস্থায় 8টির থেকে কিছু কম থাকে, হয় 8টির থেকে কিছু বেশি থাকে বা 8টির থেকে কিছু কম থাকে। অর্থাৎ কিছু ইলেকট্রন পেলে ভালো হয় কারো ক্ষেত্রে কিছু ইলেকট্রন অতিরিক্ত দিয়ে দিলে ভালো হয়। তারা সেই অবস্থায় অষ্টক পূরণ করতে পারে। তার ফলে আমরা যে চ্যাপ্টারটা পরবর্তীতে পড়েছিলাম, আয়ন কিভাবে তৈরি হয়, ওই পরমাণু সুস্থিতি লাভের জন্য যখন কিছু পরিমাণ ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, অর্থাৎ অষ্টক পূরণের জন্য 9টা আছে, একটা দিয়ে দিলাম, মানে বাইরের কক্ষে 9টা আছে, একটা দিয়ে দিলাম 8টা হয়ে গেল। আবার 7টা আছে বাইরের কক্ষে, একটা নিয়ে নিলাম 8টা হয়ে গেল। এই পদ্ধতিতে আমরা আয়ন উৎপন্ন হয় এবং তার ফলে আয়নগুলো সাধারণ পরমাণু অপেক্ষা, নিস্তরিত পরমাণু অপেক্ষা বেশি সুস্থিত। এবং আয়নগুলো স্বাভাবিকভাবে কী হয়, দুরকম হয়, ধনাত্মক আর ঋণাত্মক আয়ন। যদি কেউ ইলেকট্রন দিয়ে দেয় তবে তার ইলেকট্রন কি হলো, একটা কমে গেল, তার ফলে সে হয়ে গেল ধনাত্মক। কেউ একটা ইলেকট্রন নিল, তাহলে নিস্তরিত অবস্থায় একটা ইলেকট্রন আরও নিল, অর্থাৎ সে একটা ইলেকট্রন বেশি হয়ে গেল, অর্থাৎ সে হয়ে গেল তখন ঋণাত্মক। ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়নের গল্প আমরা পড়ে ফেলেছি। এবার তাহলে পরমাণুর স্থায়িত্ব গঠনের কথা যদি বলি, সবার প্রথমে আসে কি কথা, অষ্টক পূরণের কথা। এবং এই অষ্টক পূরণের ক্ষেত্রে শুধুমাত্র দ্বিতীয় কক্ষপথ থেকে 8টি ইলেকট্রনের গল্প আসে। যদি প্রথম কক্ষপথের কথা বলা হয়, প্রথম কক্ষপথে কিন্তু 2টি ইলেকট্রন পূর্ণ হলেই অষ্টক পূরণ কমপ্লিট। অর্থাৎ হিলিয়াম 2টি ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে, এবং পরমাণুর কক্ষপথে 2 নম্বর কক্ষপথে 2টি ম্যাক্সিমাম থাকতে পারে। তাই হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু অষ্টক পূরণ 2টিতেই হয়ে যাবে। কিন্তু তারপরে দ্বিতীয় কক্ষপথের কথা যখনই আসবে, দ্বিতীয় তৃতীয় যে কোনো কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলেই তবে অষ্টক পূরণ হবে। নেক্সট যে বিষয়টা কথা হবে, অণু। দেখো, অণুর কথা আমরা বলছি, অণুটা কি কিছু একটি বা এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত। যদি একটি মাত্র পরমাণু দ্বারা গঠিত সেই ধরনের অণুগুলোকে বলা হয় এক পরমাণু। যদি তার চেয়ে বেশি হয় তখন তাদেরকে বলা হয় বহু পরমাণু। এবার অণু মানে যার স্বাধীনভাবে অস্তিত্ব আছে, পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই। এবার স্বাধীন অস্তিত্ব থাকা মানে স্বাধীনভাবে থাকা। এবার স্বাধীনভাবে থাকতে গেলে একাধিক পরমাণু, কখনো কখনো একটি পরমাণুও থাকতে পারে বা একাধিক পরমাণু মিলিত হয়ে কি হয়, অণু গঠন করতে পারে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি 2 রকমের অণু হয়, একটাকে বলা হয় মৌলিক অণু, একটা হলো যৌগিক অণু। মৌলিক অণু মানে যেখানে একই প্রকৃতির পরমাণু মিলিত হয়ে একটা স্বাধীন সত্তা গঠন করে। যেমন ধরো ক্লোরিন অণু, সেখানে 2টি ক্লোরিন পরমাণু মিলিত হয়ে মৌলিক অণু গঠিত হয়েছে। আবার ধরে নাও জল, সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন 2 রকমের পরমাণু ভিন্ন সংখ্যায় মিলিত হয়ে সেই জলের একটি অণু গঠন করেছে। এই যে কথাগুলো আমি বললাম, এই যে পরমাণুগুলো কেন এদের একজনের সাথে আরেকজন থাকবে, ঠিক আছে? অর্থাৎ কিছু পরমাণু হতে পারে, কিছু পরমাণু মূলক হতে পারে, বা কিছু আয়ন হতে পারে। যেমন কথার কথা ক্লোরিন, একটি ক্লোরিন পরমাণুর 7টি বাইরে ইলেকট্রন আছে, টোটাল 9। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, হচ্ছে 17, ক্লোরিনের কথা বলছি 17। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়াচ্ছে 2
8 7, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। তাহলে বোঝা যাচ্ছে ওর কি হচ্ছে, একটি ইলেকট্রন কম আছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, ওর একটি ইলেকট্রন দরকার। এখন এই একটি ইলেকট্রন ওকে কার কাছ থেকে নেবে, সেটা একটা বড় ফ্যাক্টর। এই যার কাছ থেকে নেবে একটি ইলেকট্রন, তার সাথে তাকে থাকতে হবে, কারণ সেই ক্ষেত্রে সেই থাকবে। অর্থাৎ যদি কিছু পরমাণু বা পরমাণুমূলক অষ্টক পূরণের স্বার্থে ইলেকট্রন গ্রহণ বা বর্জন বা ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে একসাথে থেকে একটা স্বাধীন সত্তায় আসে, তখন সেটাকে বলা হয়, তখন সেখানে কি হয়, একটা অদৃশ্য বন্ধন গঠন হয়। একেই বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। ঠিক আছে, একেই বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে এই রাসায়নিক বন্ধনটা কিন্তু মূলত তৈরি হচ্ছে অষ্টক পূরণের স্বার্থে। এখানে ক্লোরিন, এই একটি ইলেকট্রন ওকে নিতে হবে, এবার সেই একটি ইলেকট্রন কার কাছ থেকে নেবে তার উপর নির্ভর করছে সে কার অণু গঠন করবে, কি অণু গঠন করবে, স্বাধীনভাবে কিভাবে থাকবে। এবং অবশ্যই সেই ক্লোরিনের সাথে বাকি যারা থাকবে তারা সবাইও কি অষ্টক পূরণ করেই থাকবে। ঠিক আছে, এই প্রসিডিওরগুলোতে এই ক্ষেত্রে পরমাণু হতে পারে, পরমাণু মূলক হতে পারে বা আয়ন হতে পারে। এরা যে অষ্টক পূরণের স্বার্থে অংশগ্রহণ করলো, দুরকমভাবে অংশগ্রহণ করতে পারে তোমাদের সিলেবাস অনুযায়ী। একটাকে বলা হচ্ছে আয়নীয় বন্ধন, অর্থাৎ কি হচ্ছে, এরা একসাথে থাকছে, তার মধ্যে এদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন তৈরি হচ্ছে। অর্থাৎ একসাথে থাকার প্রয়োজনীয়তাটা কি কারণে উদ্ভব হচ্ছে সেটার উপর নির্ভর করে আমরা আয়নীয় বন্ধন তৈরি করছি। এবং আরেকটা কি কারণে উদ্ভব হচ্ছে সের উপরে ভিত্তি করে আমরা সমযোজী বন্ধন দেখতে পাচ্ছি। যেসব অণুর মধ্যে সমযোজী বন্ধন দেখা যায় তাদেরকে বলা হয় সমযোজী যৌগ। অর্থাৎ সমযোজী বন্ধনযুক্ত যে যৌগগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় সমযোজী যৌগ। আবার আয়নীয় বন্ধনযুক্ত যে যৌগগুলি পাওয়া যায় তাদেরকে বলা হয় আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। ক্লিয়ার? আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, আয়নীয় যৌগ, সমযোজী যৌগ। এবার আমরা জানব কিভাবে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগ গঠিত হয় এবং তার মনে রাখার কিছু সহজ পন্থা। এবার আমরা আয়নীয় বা তড়িৎযোজী যৌগ কিভাবে গঠিত হয় সেটা মনে রাখার একটা সহজ পন্থা আমরা দেখিয়ে দেব, এবং যেন দেখে আমরা বুঝতে পারি সেই ক্ষেত্রে কোনটি আয়নীয় যৌগ বা কোনটি তড়িৎযোজী যৌগ। বেশ, এটা করার জন্য আমরা একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি। খুব মন দিয়ে এক্সাম্পলটা শোনো, খুব সহজ। এক্সাম্পলটা দিয়ে যদি মনে রাখো বাকি সব কিছু তোমরা মনে রাখতে পারবে। ধরে নাও কোথাও একটা শো হচ্ছে, যাত্রাপালা হচ্ছে, নাটক হচ্ছে বা কিছু একটা হচ্ছে, তা বা ধরে নাও একটা বাড়ির কথাই ধরে নাও, যে একটা গ্রামে, অন্য শোটো বাদ দাও, একটা বাড়ির কথা ধরে নাও, একটা গ্রামে কিছু পরিমাণ বাড়ি আছে, কয়েকটা বাড়ি দেওয়া আছে। এবার এই বাড়িতে থাকার নিয়ম হলো পকেটে 8 টাকা রাখতে হবে। ক টাকা বললাম? পকেটে 8 টাকা রাখতে হবে। 8-এর বেশি রাখলেও চলবে না, 8-এর কম হলেও চলবে না। যারা যারা পকেটে 8 টাকা নিয়ে আসবে তারা এই বাড়িতে থাকতে পারবে। অর্থাৎ এই বাড়িতে থাকতে হলে প্রত্যেকটা মেম্বারের কাছে কত টাকা থাকতে হবে? 8 টাকা থাকতে হবে প্রত্যেকটা মেম্বারের কাছে, ভেবে নাও। এবার দুজন ব্যক্তি গেল, একজনের কাছে আছে 7 টাকা, আরেকজনের কাছে 9 টাকা। তাহলে এই যে যুক্তিটা আমরা দিলাম যে প্রত্যেকের কাছে পকেটে 8 টাকা থাকা দরকার, এদের মধ্যে কেউ কি সেই বাড়িটা পাবে? বাড়িটা কিন্তু পাবে না। তাহলে কি করতে হয়? প্রত্যেকেরই 8 টাকা হয়, তাহলে যে দুজনের সঙ্গে দেখা হলো, যার সাথে 7 টাকা আরেকজনের সাথে 9 টাকার দেখা হলো, সে কি করলো? 9 টাকা থেকে 1 টাকা সে ওই যার কাছে 7 টাকা আছে তাকে দিয়ে দিল। এবার যার 9 টাকা ছিল তার কাছে কত টাকা হলো? 8 টাকা হলো। আবার দ্বিতীয় ব্যক্তি, একটাকে ধরলাম এক্স ব্যক্তি, আরেকজন বললাম ওয়াই ব্যক্তি। এবার ওয়াই ব্যক্তির কাছে 7 টাকার 1 টাকা মিলে কত হলো? 8 টাকা হলো। এবার এক্স ব্যক্তির কাছেও 8 টাকা, আবার ওয়াই ব্যক্তির কাছেও 8 টাকা। এবার দুজনে মিলে, এবার কি ওই বাড়িতে একজন যাবে না দুজনে যাবে? এবার কিন্তু ওই বাড়িতে দুজনেই যাবে।
ঠিক আছে, কারণ ও ওকে ধার দিয়েছে। তাহলে ওই বাড়িটাতে থাকতে হলে, কারণ আমি তো ওকে দিয়ে একটা বাড়িতে ঢুকে যাবো না, ও তো অন্য বাড়িতে চলে যাবো না, তাহলে আমি টাকা পাবো কি করে? তাহলে টাকাটার ক্ষেত্রে কি হচ্ছে, সেই টাকাটা নিতে গেলে বা টাকাটা রাখতে গেলে আমাকে কি করতে হবে, দুজনে মিলে ওই বাড়িতে থাকতে হবে। তাহলে ওই বাড়িতে থাকার জন্য স্বাভাবিকভাবে আমাদের স্বার্থে আমরা দুজনের মধ্যে কি করলাম, টাকা ভাগাভাগি করলাম। সেটা কখন হলো, একজনের টাকা যদি বেশি থাকে আর একজনের টাকা যদি কম থাকে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলছি আমরা আয়নীয় যৌগ, এবং এখানে যে বন্ধন গঠিত হচ্ছে সেটাকে বলছি আমরা আয়নীয় বন্ধন। এর ফর্মুলাটার ফলে আমি কি লিখতে পারি, এর ফর্মুলাটার আমি একটা নাম দিলাম, এর ফর্মুলাটার নাম দিলাম বেশি কম। অর্থাৎ দুটি পরমাণু বা পরমাণু মূলকের মধ্যে আরেকটা কথা মাথায় রাখবে, এই ক্ষেত্রে কিন্তু পরমাণুই বলো বা পরমাণু মূলকই বলো, এই পদ্ধতিতে শুধু বেশি বা কমের কথা যদি আসে তাহলে কি হবে, আমাকে একজনের বেশি আরেকজনের কম থাকতে হবে। অর্থাৎ দুটো সেট হতে হবে, হয় দুটো পরমাণু হবে, বা একটি পরমাণু আরেকটি মূলক হবে, বা দুটি মূলক হবে, ঠিক আছে, দুটি আয়ন হবে, হোয়াট এভার। তাহলে দুটো পরমাণু আয়ন বা মূলকের মধ্যে এই ঘটনাটা কিন্তু ঘটবে। বেশ, তাহলে ফর্মুলার নাম কি দিয়েছি, বেশি কম। একজনের বেশি থাকবে আরেকজনের কম থাকবে। তাহলে আমি কি বলেছি, এক্স একটা ব্যক্তি, সেই এক্স ব্যক্তি যার কাছে কি ছিল, 9টা, এক্স ব্যক্তির কাছে 9 টাকা ছিল, আর ওয়াই ব্যক্তির কাছে 7 টাকা ছিল। কি করেছে, এক্স ব্যক্তি 1 টাকা ওয়াইকে দিয়েছে এবং ওয়াই ব্যক্তি এক্সের কাছ থেকে 1 টাকা নিয়েছে। তার ফলে এক্স ব্যক্তির 8 টাকা হলো, ওয়াই ব্যক্তির 8 টাকা হলো, দুজনে মিলে ঘরে চলে গেল। তাহলে এই বাড়িতে থাকার স্বার্থে এরা দুজন কি গঠন করলো, একটা বন্ধন গঠন করলো। এই হচ্ছে এদের আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এবং দেখো এর কি হচ্ছে, 1 টাকা কমে গেছে, 1 টাকাও দিয়ে দিয়েছে, অর্থাৎ সে কি হচ্ছে, একটি ইলেকট্রন দিয়ে দিয়েছে, কথার কথা। তাহলে সে হয়ে গেল ধনাত্মক, অর্থাৎ এই ক্ষেত্রে এক্স ধনাত্মক হিসেবে থাকলো এবং ওয়াই একটি ইলেকট্রন নিয়েছে, মানে টাকা নিয়েছে, তার মানে সে কি হচ্ছে, এ হচ্ছে ঋণদাতা বা পাওনাদার, আর ওয়াই কি ঋণ গ্রহীতা, ঠিক আছে। তাহলে সে ঋণের বোঝায় আছে, তার ফলে সে তার মাথায় চলে আসলো মাইনাস। এই এক্স প্লাস এবং ওয়াই মাইনাস, এই দু রকমের আয়ন এই ক্ষেত্রে কি করলো, এদের মধ্যেকার তড়িৎ আকর্ষণ বল দ্বারা এরা একসাথে থেকে গেল। এই যে বন্ধনটা গঠন হলো, কুলম্ব আকর্ষণের যে বন্ধনটা, একটা অদৃশ্য বন্ধন গঠিত হলো, একে বলা হচ্ছে আয়নীয় যোজ্যতা বা আয়নীয় বন্ধন। এবং এর আয়নীয় যোজ্যতা বা তড়িৎ যোজ্যতার মান কত হবে, ঠিক এই টাকা দিয়ে কথা যদি বলি তাহলে বলবো যত টাকা ধার হয়েছে, অর্থাৎ যত টাকা ধার দিয়েছে বা যত টাকা ধার নিয়েছে, সেই অ্যামাউন্টটাই হবে আয়নিত যোজ্যতার সংখ্যা। অর্থাৎ এখানে যদি আমরা বলি তাহলে বলবো গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, এই সংখ্যাটাই হচ্ছে এই আয়নীয় যোজ্যতার মান। তাহলে এখানে আয়নীয় যোজ্যতা কত, 1। আমি আরেকটা উদাহরণ দিই, ধরে নাও পি একজন ব্যক্তি যার কাছে 10 টাকা আছে, ঠিক আছে। কিউ একজন ব্যক্তি যার কাছে 7 টাকা আছে। এবার কি করবে দেখো, ঠিক আছে। তাহলে কিউ কিন্তু একজন ব্যক্তি না, অর্থাৎ যত ব্যক্তির কাছে 7 টাকা আছে তারা সবাই কিউ, এবং যত ব্যক্তির কাছে 10 টাকা আছে তারা সবাই পি। তাহলে এর ক্ষেত্রে কি করতে পারে, ওর কাছ থেকে 1 টাকা ও নিতে পারে, ও 1 টাকা দিয়ে দিল, এই 1 টাকা ও নিয়ে নিল, কিন্তু তাতে কি হবে, পি এর 9 হলো আর কিউ এর কত হলো, 8 হলো। তাহলে কিউ এর অষ্টক পূরণ হলো, পি এর কিন্তু অষ্টক পূরণ হলো না, কারণ পি এর এখনো 9 হয়ে আছে। তাহলে কিউ ঘরে ঢুকতে চাইলেও পি কি ঘরে ঢুকতে দেবে, পি কিন্তু ঘরে ঢুকতে দেবে না, কারণ তারা যে কোনো একজন ঘরে ঢুকবে, আরেকজন কি 9, ওকে তো ঘরে ঢুকতে দেওয়া হবে না। তাহলে পি কি কিউকে ঘরে ঢুকতে দেবে, ঘরে কিন্তু ঢুকতেই দেবে না। বুঝতে পেরেছি কথাটা কি বলতে চাইছি? তাহলে কি করা সম্ভব, সম্ভব এই 7 টাকা থাকা আরেকটা লোককে ডেকে নিয়ে আসো, মানে আরেকটা কিউকে ডেকে আনো, এই কিউকে ডেকে এনে তাকে আবার আর 1 টাকা দিয়ে দাও,
তাহলে পি এর কাছ থেকে কি হলো, আরও 1 টাকা চলে গেল। এবার কি দাঁড়ালো, পি এর কাছে 8 টাকা, কিউ এর কাছে 8 টাকা, কিউ এর কাছে 8 টাকা। তাহলে এই ঘরে, এইবার এই ঘরে 3 জন প্রবেশ করতে হলো। কেন 3 জন প্রবেশ করতে হলো বুঝতে পেরেছি, তার কারণ না হলে 8 টাকার হিসাব মিলছিল না। তাহলে একটা পি গেল, একটা কটা ইলেকট্রন দিয়ে, 2টো ইলেকট্রন দিয়ে নিয়েছে। তার ফলে ওর 2 টাকা ধার হয়ে, 2 টাকা ধার দিয়ে রেখেছে, তার ফলে সে 2 পজিটিভ, অর্থাৎ 2টো ইলেকট্রন দেওয়াতে তার 2 পজিটিভ। এই একটা ইলেকট্রন কি হলো, কিউ একটা ইলেকট্রন নিয়েছে, তাই একটা কিউ ধারগত কত ধার হয়ে আছে, একটা। এরকম কটা ইলেকট্রন আছে দেখো, এরকম 2টো ইলেকট্রন আছে, ঠিক আছে। এই 2টো ইলেকট্রন আছে, এবার 2টো কিউ আছে, 2টো এরকম কিউ আছে, সেরকম 2টো কিউকে আমরা কীভাবে লিখি, এইভাবে। তাহলে এই যে যৌগটা আমি লিখতাম, এই যৌগটা গঠন করলে তার সংকেত কী হতো, PQ2, অর্থাৎ একটি পিউ 2জন কিউকে ধার দিয়েছে, তাই একসঙ্গে তারা থাকছে, তার ফলে সেই সংকেতটা কত হচ্ছে, PQ2। এর ক্ষেত্রে একটি এক্স একটি ওয়াইকে 1 টাকা ধার দিয়েছে, ঠিক আছে। তার ফলে তাদের সংকেতটা কি হতো, একসঙ্গে থাকার জন্য XY। তাহলে এই ঘরে যে থাকছে তার সংকেত, এই ফ্যামিলির নাম PQ2। কিভাবে হলো, এইভাবে ফ্যামিলিটা গঠন করলো। এখানে তার আয়নীয় যোজ্যতার মান কত হবে দেখো তো, এখানে কটা হচ্ছে দেখো তো, এখানে ইলেকট্রন কতগুলো গৃহীত হয়েছে, 2টো ইলেকট্রন গৃহীত হয়েছে। কতগুলো ইলেকট্রন বর্জিত হয়েছে, 2টো ইলেকট্রন বর্জিত হয়েছে। তাহলে গৃহীত বা ইলেকট্রন বর্জিত ইলেকট্রন সংখ্যাকেই বলা হচ্ছে আয়নীয় যোজ্যতা। তাহলে এর ক্ষেত্রে আয়নীয় যোজ্যতা হবে 2। বুঝতে পেরেছি আয়নীয় যোজ্যতা কিভাবে গঠন করে। অর্থাৎ এবার যে কোনো 2টি পরমাণুর মধ্যে যদি একটির বেশি থাকে অষ্টকের থেকে, আর একটি যদি কম থাকে অষ্টকের চেয়ে, তবে তাদের মধ্যে আয়নীয় যোজ্যতা গঠিত হবে, ঠিক আছে। এরপরে আমরা এক্সাম্পলের মাধ্যমে সেগুলো আরও বোঝানোর চেষ্টা করব। নেক্সট আমরা করছি সমযোজী যৌগ। সমযোজী যৌগর জন্য আমরা একটা ফর্মুলা লিখলাম, কম কম, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হতে পারে, এর ক্ষেত্রে দেখো ঘটনা করব। দেখো এই পজিশনে আমরা করতে পারি, ধরে নাও ওয়াই একজন ব্যক্তি, যে ব্যক্তির কাছে 7টি টাকা আছে, 7 টাকা আছে। এবার স্বাভাবিকভাবেই যে উদাহরণ আমরা দিয়েছি সেখানে 8 টাকার প্রয়োজন আছে, কিন্তু সমস্যা হলো কেউ 8 টাকার বেশি আছে এমন কেউ নেই যার কাছ থেকেও 1 টাকা নিয়ে নেবে, অর্থাৎ যেখানে গ্রহণ বা বর্জন অর্থাৎ দেনা পাওনার গল্প যেখানে মিটবে। এখানে দেনা পাওনা হচ্ছে না, বরং এখানে আরও কেউ আছে, ওয়াই আছে আরও একজন যার কাছে 7 টাকা আছে। এখন এই 7 টাকা, এই 7 টাকা এই দুজনে মিলে কারোরই 8 টাকা হচ্ছে না, তার ফলে কেউ কোনো ঘর তাদের জন্য অ্যালট করা হচ্ছে না, ঠিক আছে। কি হতে পারে, ওরা একটা প্রসিডিওর কমপ্লিট করতে পারে। ওদের দুজনের মধ্যে কমন মানে সাধারণ টাকার পরিমাণ করে দিল, এ করে দিল 1 টাকা, আরেকটা ওয়াই করে দিল 1 টাকা, ঠিক আছে। এছাড়া ওর 6টা আছে, এর 6টা আছে নিজস্ব, মানে এই ওয়াইয়ের প্রথম ওয়াইয়ের 6 টাকা নিজস্ব, দ্বিতীয় ওয়াইয়ের 6 টাকা নিজস্ব। কি করলো, এই 1 টাকা ও ওদের মাঝখানের একটা ফান্ডে দিয়ে দিল, ঠিক আছে, যে ফান্ডটা ওরা দুজনেই দাবি করতে পারবে। তাহলে সেই ফান্ডে 1 টাকা দিয়েছে, আরেকজন ওই ফান্ড বা ব্যাংকে ওর 1 টাকা এখানে দিয়েছে। তাহলে দেখো এই ফান্ডটাকে এই ওয়াই দাবি করতে পারে, আবার এই ফান্ডটাকে এই ওয়াই দাবি করতে পারে। তাহলে এই প্রথম ওয়াই এই ফান্ডটাকে নিয়ে তার কত টাকা হলো, এবার 8 টাকা হলো, ঠিক আছে। আবার দ্বিতীয়টা ক্ষেত্রে এই ফান্ড নিয়ে কত টাকা হলো, 8 টাকা হলো। তাহলে এবার এই ওয়াইয়েরও 8 টাকা, এই ওয়াইয়েরও 8 টাকা। এদের দুজনকে কি করা যায়, একটা ঘর অ্যালট করে দেওয়া যায়, যেখানে এই ওয়াই আর এই ওয়াই একসাথে থাকতে হবে, কারণ তারা দুজনে এখানে কমনওয়েলথ মানে সমান টাকা, একটা কিছু পরিমাণ টাকা দুজনেই কি করেছে, ভাগাভাগি করে নিয়েছে। এই পদ্ধতিতে যে গঠন হলো, যে সেটা গঠন হলো, সেটাকে আমরা কি বলছি, তার সংজ্ঞা বা তার যদি আমি সংকেতের কথা বলি, তাহলে এখানে যে পরিবারটা গঠন হলো সেই পরিবারের সংকেত কত হলো, Y2। এবং এখানে কি হচ্ছে, 1 টাকা ভাগাভাগি হচ্ছে। তাই এদের যে যোজ্যতা, এটা কি ধরনের যোজ্যতা হবে, সমযোজী যৌগে উৎপন্ন হবে সমযোজ্যতা। এর সমযোজ্যতা কত হবে, এর সমযোজ্যতা হবে 1। আরেকটা উদাহরণ দিয়ে দিই,
ধরে নাও ঘটনাটা এরকম হলো, পি একটা যৌগ আর পি একটা লোক যার কাছে 6 টাকা আছে। এরকম পি আরও একজন লোক যার কাছে 6 টাকা আছে। তাহলে এদের ক্ষেত্রেও দুজনের কাছেই কম আছে। কত টাকা কম আছে? 2 টাকা করে কম আছে। তাহলে একটা কাজ করা যায়, এই প্রথম পি নিজের 4 টাকা রাখলো, 4 টাকা রেখে 2 টাকা ব্যাংকে দিল। আবার এই পি 4 টাকা নিজের কাছে রাখলো, আবার এই পিও 2 টাকা ব্যাংকে দিল। যে ব্যাংকের যে অ্যাকাউন্ট আরও দুজনেই ইউজ করতে পারে। তাহলে এদের কত হলো? 4 টাকা আর 4 টাকা মিলে এই পি এর টাকা হলো কত? 8 টাকা। আবার এই পি এর টাকা কত হলো? 8 টাকা। বুঝতে পেরেছি? তাহলে এবার আবার তাদেরকে একটা ঘর বরাদ্দ করে দেওয়া যায়, যে ঘরে পি আর পি একসঙ্গে আছে। ব্যাপারটা হলো এখানে ওরা 1 টাকা শেয়ার করেছিল, তাই আমি একটা টান দিলাম। এখানে ওরা 2 টাকা শেয়ার করেছে, তাই আমি 2 টান দিলাম। সংকেত লেখার সময় আমরা লিখব কজন আছে? P2, দুজন পি আছে, তাই সংকেত লিখেছি বা এই পরিবারের সংকেত লিখেছি P2। বুঝতে পেরেছি? তাহলে সমযোজ্যতা কত হবে? এখানে সমযোজ্যতার মান হবে, দেখো এখানে কয় টাকা শেয়ার হয়েছে? 2 টাকা শেয়ার হয়েছে। ঠিক আছে, 2 টাকা শেয়ার হয়েছে, প্রত্যেকে 2 টাকা শেয়ার হয়েছে। প্রত্যেকে যত টাকা শেয়ার করবে সেটাই হবে তাদের সমযোজ্যতার সংখ্যা। এখানে 2 টাকা শেয়ার হয়েছে, তাই সমযোজ্যতার সংখ্যা 2। এখানে 1 টাকা শেয়ার হয়েছে, এখানে সমযোজ্যতার সংখ্যা আমরা লিখলাম 1। ক্লিয়ার? আচ্ছা, এবার একে আমরা বাস্তব উদাহরণের সাহায্যে ব্যাখ্যা